গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2023 সালের কেপি কনস্টেবলের যে জিকেগুলো এসছে সেগুলো সম্পর্কে। তো 1 থেকে 25 নম্বর কোশ্চেনের মধ্যে যে জিকেগুলো ছিল সেগুলো আমরা কালকের ক্লাসে আলোচনা করেছিলাম। 25 নম্বরের পর থেকে যে জিকেগুলো আছে সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন হলো যে নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? তো এখানে যেটা এককোষী প্রাণী না সেটা হচ্ছে ফিতাকৃমি। তোমরা যে অপশনে দেখছো ফিতাকৃমি, সেটা এককোষী না, এটা হচ্ছে বহুকোষী। ফিতাকৃমি হচ্ছে একটা বহুকোষী প্রাণী, ফিতাকৃমি এককোষী প্রাণী না। তো এই এককোষী আর বহুকোষী প্রাণী বলতে কী বোঝো? এককোষী প্রাণী মানে যারা একটাই কোষ নিয়ে তৈরি তাদেরকে এককোষী প্রাণী বলে। যেসব প্রাণী একটি মাত্র কোষ নিয়ে তৈরি তাদেরকে আমরা কি বলে? এককোষী প্রাণী। আর বহুকোষী প্রাণী বলতে কী বোঝো? ওই প্রাণীগুলোকে বলি আমরা বহুকোষী প্রাণী যেগুলো অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয়। তো এখানে যেরকম তোমরা অপশনে দেখছো নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এরা সব কি? এরা হচ্ছে এককোষী প্রাণী। নীলাভ সবুজ শৈবালও এককোষী প্রাণী, ব্যাকটেরিয়াও এককোষী প্রাণী, আর অ্যামিবাও এককোষী প্রাণী। আর যে ফিতাকৃমি দেখছো সেটা হচ্ছে বহুকোষী প্রাণী। এছাড়াও যদি জিজ্ঞেস করে জীবদেহের গঠনগত একককে কি বলে, তোমরা কি বলবে? কোষ। জীবদেহের গঠনগত একক যদি জিজ্ঞেস করে জীবদেহের গঠনগত একককে কি বলে, তোমরা কি বলবে? জীবদেহের গঠনগত একককে বলা হয় হচ্ছে কোষ। জীবদেহের গঠনগত একক, তাহলে কি বললাম? জীবদেহের গঠনগত একককে কি বলা হয়? জীবদেহের গঠনগত একককে বলা হয় কোষ। আর কোষ দু ধরনের হয়, একটা হচ্ছে আর প্রাণী হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে এককোষী আর বহুকোষী। এককোষী প্রাণী মানে যারা একটাই কোষ নিয়ে তৈরি, আর বহুকোষী প্রাণী মানে যারা অনেকগুলো কোষ নিয়ে তৈরি। এছাড়াও এই যে অ্যামিবা দেখছো, অ্যামিবা দিয়ে দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে যে অ্যামিবা এককোষী নাকি বহুকোষী প্রাণী। অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী। প্রথম কোশ্চেন আসবে যে অ্যামিবা এককোষী না বহুকোষী প্রাণী, তোমরা কি বলবে? অ্যামিবা এককোষী প্রাণী। এছাড়াও আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে অ্যামিবার ক্ষণপদের নাম কি, অ্যামিবার গমনাঙ্গের নাম কি, তোমরা কি বলবে? ক্ষণপদ। এছাড়াও পরীক্ষায় আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে অ্যামিবার গমনাঙ্গের নাম কি। যদি অ্যামিবার গমনাঙ্গের নাম জিজ্ঞেস করে তোমরা কি বলবে? ক্ষণপদ। ক্ষণপদ হচ্ছে অ্যামিবার গমনাঙ্গের নাম। এছাড়াও আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে কোষ থেকে যে কোষ কে আবিষ্কার করেছিল, কোষ কে আবিষ্কার করেছিল। তো কোষ আবিষ্কার করেছিল রবার্ট হুক। রবার্ট হুক। যদি বলে কোষ কে আবিষ্কার করেছিল তোমরা বলবে রবার্ট হুক। আর যদি বলে রবার্ট হুক কবে কোষ আবিষ্কার করেছিল কি বলবে? 1665 সালে। যেরকম বললাম যে জীবদেহের গঠনগত এককে কি বলে? কোষ। আর যদি বলে এই কোষ কি আবিষ্কার করেছিল তোমরা কি বলবে? রবার্ট হুক। আর যদি বলে কবে আবিষ্কার করেছিল? 1665 সালে। কিন্তু রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে মৃত কোষ। রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিল সেটা কি? সেটা হচ্ছে মৃত কোষ। কিন্তু পরীক্ষায় যদি কোশ্চিন আসে কোষ কে আবিষ্কার করেছিল কি বলবে? রবার্ট হুক। কবে? 1665 সালে। বা পরীক্ষায় যদি কোশ্চিন আসে মৃত কোষ কে আবিষ্কার করেছিল, তাও কি হবে? রবার্ট হুক। কবে? 1665 সালে। কিন্তু পরীক্ষায় যদি কোশ্চিন আসে যে সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেছিল, সজীব কোষ মানে যে কোষে লাইভ আছে, সজীব কোষ, যদি বলে সজীব কোষ কে আবিষ্কার করেছিল তোমরা কি বলবে? অ্যান্টনি ভন লিউয়েনহক। যদি বলে সজীব কোষ কে আবিষ্কার করেছিল তোমরা কি বলবে? সজীব কোষ আবিষ্কার করেছিল অ্যান্টনি ভন লিউয়েনহক। যদি বলে কবে তোমরা কি বলবে? 1674 সালে। তাহলে কি বললাম? যদি বলে সজীব কোষ কে আবিষ্কার করেছিল, সজীব কোষ আবিষ্কার করেছিল অ্যান্টনি ভন লিউয়েনহক। আর যদি বলে অ্যান্টনি ভন লিউয়েনহক কবে সজীব কোষ আবিষ্কার করেছিল কি বলবে? 1674 সালে। এছাড়াও তোমরা এখানে ব্যাকটেরিয়া দেখছো, ব্যাকটেরিয়ার সাথে আর একটা রিলেটেবল টার্ম আছে ভাইরাস, সবাই শুনেছো। একটা কোশ্চেন আছে যে ভাইরাসের আবরণীকে কি বলে। ভাইরাসের আবরণী মানে ভাইরাসের চারিদিকে যে কভারটা থাকে, ভাইরাসের আবরণী মানে কি? ভাইরাসের চারিদিকে যে কভারটা থাকে সেটাকে কি বলে? তোমরা কি বলবে? ক্যাপসিড। ক্যাপসিড, এই কোশ্চেনটাও পরীক্ষায় এসেছে। ক্যাপসিড। ভাইরাসের আবরণীকে কি বলা হয়? ক্যাপসিড। যদি বলে ভাইরাসের আবরণীকে কি বলা হয় তোমরা কি বলবে? ভাইরাসের আবরণীকে বলা হয় ক্যাপসিড। ভাইরাসের আবরণীকে কি বলা হয় তোমরা কি বলবে? ক্যাপসিড। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে যে ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? সবাই জানো ছত্তিশগড়ের রাজ্যের রাজধানীর নাম কি? রায়পুর। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি, তোমরা কি বলবে? রায়পুর। চলো ছত্তিশগড় সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। যদি বলে ছত্তিশগড়ের বর্তমান টাইমে সিএম মুখ্যমন্ত্রী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম কি? কি বলবে? বিষ্ণুদেও সাই। বিষ্ণুদেও সাই। যদি বলে বর্তমান টাইমে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম কি, তোমরা কি বলবে? বিষ্ণুদেও সাই। বর্তমান টাইমে ছত্তিশগড়ের যদি মুখ্যমন্ত্রীর নাম জিজ্ঞেস করে কি বলবে? বিষ্ণুদেও সাই। এছাড়াও যদি জিজ্ঞেস করে যে বর্তমান টাইমে ছত্তিশগড় রাজ্যের গভর্নরকে মানে রাজ্যপালকে, তোমরা কি বলবে? বিশ্বভূষণ হরিচন্দন। যদি বর্তমান টাইমে ছত্তিশগড় রাজ্যের রাজ্যপাল জিজ্ঞেস করে কি বলবে? বিশ্বভূষণ হরিচন্দন।
যদি বলে বর্তমান টাইমে ছত্তিশগড় রাজ্যের গভর্নর বা রাজ্যপালের নাম কি? ছত্তিশগড়ের গভর্নর বা রাজ্যপালের নাম কি? যদি বলে ছত্তিশগড় রাজ্যের রাজ্যপালের নাম কি, তোমরা কি বলবে? বিশ্বভূষণ হরিচন্দন। আর সিএম এর নাম, মুখ্যমন্ত্রীর নাম কি বললাম? বিষ্ণুদেও সাই। এছাড়াও একটা কোশ্চিন আছে ছত্তিশগড় থেকে, ইম্পর্টেন্ট কোশ্চিন, যে চিত্রাকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? চিত্রাকূট, যদি বলে চিত্রাকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তোমরা কি বলবে? চিত্রাকূট জলপ্রপাত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। যদি বলে চিত্রাকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত, কি বলবে? ছত্তিশগড়। এছাড়াও কোশ্চিন আছে যে এই চিত্রাকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তোমরা কি বলবে? ইন্দ্রাবতী। তাহলে কি বললাম? যদি বলে চিত্রাকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত, তোমরা কি বলবে? ছত্তিশগড়। এছাড়াও যদি পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে যে এই চিত্রাকূট জলপ্রপাতটা কোন নদীর উপর অবস্থিত, তোমরা কি বলবে? ইন্দ্রাবতী। এছাড়াও ছত্তিশগড় থেকে কোশ্চেন আসে যে ছত্তিশগড়ে দুটো জাতীয় উদ্যান আছে। ডাইরেক্টলি পরীক্ষায় জিজ্ঞেস করে যে এই দুটো জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। যেরকম জিজ্ঞেস করবে গুরু ঘাসি দাস, ডাইরেক্টলি কোশ্চেন জিজ্ঞেস করবে যে গুরু ঘাসি দাস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, তোমরা কি বলবে? ছত্তিশগড়। গুরু ঘাসি দাস, যদি জিজ্ঞেস করে গুরু ঘাসি দাস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, তোমরা কি বলবে? ছত্তিশগড়। এছাড়াও আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে কাঙ্গের ভ্যালি, যদি বলে কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, তোমরা কি বলবে? ছত্তিশগড়। কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান। তাহলে কি বললাম? যদি বলে গুরু ঘাসি দাস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, তোমরা কি বলবে? ছত্তিশগড়। আর যদি বলে কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, তোমরা কি বলবে? ছত্তিশগড়। এছাড়াও আরেকটা কোশ্চিন আছে ছত্তিশগড় থেকে, সেটা হচ্ছে সবাই জানো মহানদীর নাম। জিজ্ঞেস করে যে মহানদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে, তোমরা কি বলবে? সিহোবা জেলা, সেটা কোথায়? ছত্তিশগড়। সিহোবা জেলা, সেটা কোথায়? ছত্তিশগড়। সিহোবা জেলা, ছত্তিশগড়। কি বললাম? মহানদী। যদি বলে মহানদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে, তোমরা কি বলবে? সিহোবা জেলা। আর যদি বলে এই সিহোবা জেলাটা কোথায়, এই সিহোবা জেলাটা হচ্ছে ছত্তিশগড়। যদি বলে মহানদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে, সিহোবা জেলা। আর যদি বলে এই সিহোবা জেলাটা কোন রাজ্যে অবস্থিত, তোমরা কি বলবে? ছত্তিশগড়। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে স্প্রিং তুলা যন্ত্রের মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? তো একটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র, আরেকটা হচ্ছে সাধারণ তুলা। একটা হচ্ছে স্প্রিং তুলা আর একটা হচ্ছে সাধারণ তুলা। একটা হচ্ছে স্প্রিং তুলা আর একটা হচ্ছে সাধারণ তুলা। যদি বলে স্প্রিং তুলার সাহায্যে কি মাপা হয়, তোমরা কি বলবে? বস্তুর ভার মাপা হয়। যদি বলে স্প্রিং তুলার সাহায্যে কি মাপা হয়, তোমরা কি বলবে? বস্তুর ভার মাপা হয়। আর যদি বলে সাধারণ তুলার সাথে কি মাপা হয়, তোমরা কি বলবে? বস্তুর ভর মাপা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পিএসসির অনেক পরীক্ষায় জিজ্ঞেস করেছে। যদি বলে স্প্রিং তুলার সাহায্যে কি মাপা হয়, কি বলবে? বস্তুর ভার। আর যদি বলে সাধারণ তুলার সাহায্যে কি মাপা হয়, তোমরা কি বলবে? বস্তুর ভর। এবার পরীক্ষায় কোশ্চেন আসে যে এই বস্তুর ভার আর বস্তুর ভরটা কি? তো বস্তুর ভার আর বস্তুর ভর এটা কি? যদি বলে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাকে আমরা বস্তুর ভর বলি। তাহলে কী বললাম? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাকে আমরা বস্তুর ভর বলি। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাকে আমরা কি বলি? বস্তুর ভর। আর যদি বলে এই ভরটা কী দিয়ে মাপা হয়, কী বলবে? সাধারণ তুলা যন্ত্র। আর বস্তুর ভার কি? পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাকেই আমরা বলি বস্তুর ভার বা ওজন। পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষিত করে সেটাকেই আমরা কি বলি? বস্তুর ভার বা ওজন। আর বস্তুর ভার কী দিয়ে মাপা হয়? স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। এছাড়াও আমরা সবাই শুনেছি যে কোয়ান্টিটি, যে রাশি দু ধরনের হয়, একটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। আমরা সবাই শুনেছি স্কেলার রাশি আর ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কাকে বলে? যেটার তুমি শুধু মান নির্ণয় করতে পারবে, বাট যেটার কোনো দিক থাকবে না। যেটা শুধুমাত্র মান থাকবে কিন্তু কোনো দিক থাকবে না, সেটাকে, যেটার মান থাকবে বাট কোনো দিক থাকবে না, সেটাকে আমরা কী বলবো? স্কেলার রাশি। তো আমরা এই যে ভর বললাম, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাকে এই বস্তুর ভর বলে। এই ভর হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে ভর কী ধরনের রাশি, তোমরা কি বলবে? ভর হচ্ছে স্কেলার রাশি। কারণ স্কেলার রাশি কাকে বলে? যার মান নির্ণয় করা যায় কিন্তু দিক নির্ণয় করা যায় না। ভরের শুধু মান নির্ণয় করা যায় বাট কোনো দিক থাকে না। আরেকটা হচ্ছে ভেক্টর রাশি, যার মান ও দিক দুটোই থাকে। ভেক্টর রাশি এর কি? মান ও দিক দুটোই থাকবে। ভেক্টর রাশির মান ও দিক দুটোই থাকে। যার তুমি মানও থাকবে, মানে ভ্যালুও থাকবে, আর যার ডাইরেকশনও থাকবে। এই যে তোমরা ভার দেখছো, এই ভার হচ্ছে একটা ভেক্টর রাশি। যদি বলে ভার কী ধরনের রাশি, তোমরা কি বলবে? ভার হচ্ছে ভেক্টর রাশি। তাহলে কি বললাম? যে ভর হচ্ছে স্কেলার রাশি,
আর ভার কি ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে যার শুধু মান থাকবে কিন্তু কোনো দিক থাকবে না, বাট ভার কি ভেক্টর রাশি যার মান ও দিক দুটোই থাকবে, মানে অভিমুখ। এছাড়াও পরীক্ষায় কোশ্চেন আসে যে বস্তুর ভর কী দিয়ে মাপা হয়। যদি বস্তুর ভর, অ্যাকচুয়ালি তার আগে জেনে নাও যে একক দু ধরনের হয়, একটা হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। ছোট এককটাকে আমরা বলি সিজিএস একক আর বড় এককটাকে আমরা কি বলি এসআই একক। তো যদি বলে বস্তুর ভর মাপা সিজিএস একক কি, তোমরা কি বলবে গ্রাম। বস্তুর ভর মাপা সিজিএস একক কি গ্রাম। আর যদি ভর মাপার এসআই একক জিজ্ঞেস করে তাহলে কি বলবে কিলোগ্রাম। ভর মাপার যদি এসআই একক জিজ্ঞেস করে তাহলে তোমরা কি বলবে কিলোগ্রাম। কি বলবে কিলোগ্রাম, কেজি। আর একটা তোমরা দেখছো ভার, যদি বলে ভার মাপার এসআই সিজিএস একক কি, তোমরা কি বলবে ডাইন। ভার মাপার, যদি বলে ভার মাপার সিজিএস একক, ভার মাপার সিজিএস একক কি, তোমরা কি বলবে ডাইন। আর যদি ভার মাপার এসআই একক জিজ্ঞেস করে তোমরা কি বলবে নিউটন। ভার মাপার এসআই একক যদি জিজ্ঞেস করে তোমরা কি বলবে নিউটন। তাহলে কি বললাম, বস্তুর ভার মাপার সিজিএস একক কি ডাইন, আর বস্তুর ভার মাপার এসআই একক কি নিউটন। আর বস্তুর ভর মাপার সিজিএস একক কি বললাম গ্রাম, আর বস্তুর ভর মাপার এসআই একক কি কিলোগ্রাম। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুতবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। তো বাংলার আকবর বলা হয় হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। পুরো নাম হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে যদি বলে বাংলার আকবর কাকে বলে, তোমরা কি বলবে আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার আকবর কাকে বলা হয় আলাউদ্দিন হোসেন শাহ। এখান থেকে আর একটা কোশ্চিন আছে, বাংলার জায়গায় লিখে দেবে কাশ্মীর, বলবে যে কাশ্মীরের আকবর কাকে বলে। তাহলে কি বলবে কাশ্মীরের আকবর কাকে বলে, যদি জিজ্ঞেস করে কি বলবে জৈনুল আবেদিন। যদি বলে কাশ্মীরের আকবর কাকে বলা হয় জৈনুল আবেদিন। তাহলে কি বললাম, বাংলার আকবর কাকে বলে আলাউদ্দিন হোসেন শাহ। আর যদি বলে কাশ্মীরের আকবর কাকে বলা হয় জৈনুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন পিএসসির জন্যে। এছাড়াও আরেকটা কোশ্চিন আসে যে বাংলার নানা সাহেব কাকে বলে। আরেকটা কোশ্চিন আসে কি বাংলার নানা সাহেব কাকে বলা হয়। যদি জিজ্ঞেস করে বাংলার নানা সাহেব কাকে বলা হয়, তোমরা কি বলবে রামরতন মল্লিক। রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হয়, রামরতন মল্লিক। যদি বলে বাংলার নানা সাহেব কাকে বলে, রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হয়। বাংলার নানা সাহেব কাকে বলা হয়, রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হয়। এছাড়াও আরেকটা কোশ্চিন আছে যে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব, যদি জিজ্ঞেস করে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল, তোমরা কি বলবে সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল, তোমরা কি বলবে সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা। যদি বলে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল, তোমরা কি বলবে সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিল। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি। তো নীলগিরি থেকে তিনটে কোশ্চেন আসে। একটা হচ্ছে নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে দোদাবেতা। যদি বলে নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি দোদাবেতা। আর এই যে নীলগিরি পর্বত দেখছো, এটারই আরেক নাম হচ্ছে ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেন, এটাকেই আরেক নাম কি ব্লু মাউন্টেন। যদি বলে কোন পর্বতের আরেক নাম ব্লু মাউন্টেন, তোমরা কি বলবে নীলগিরি পর্বতের আরেক নাম ব্লু মাউন্টেন। আর যদি বলে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা বলবে দোদাবেতা। আরেকটা কোশ্চেন আছে যে এই নীলগিরি পর্বতটা কোন রাজ্যে অবস্থিত, তোমরা কি বলবে তামিলনাড়ু, কেরল আর কর্ণাটক। তিনটে রাজ্য মিলে নীলগিরি পর্বত আছে। তাহলে কি বললাম, যদি বলে নীলগিরি পর্বত কোন রাজ্যে অবস্থিত, কি বলবে তামিলনাড়ু, কেরল আর কর্ণাটক, এই তিনটে রাজ্য মিলেই নীলগিরি আছে। আর যদি বলে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে দোদাবেতা। আর যদি বলে নীলগিরি পর্বতের আরেক নাম কি, তোমরা কি বলবে ব্লু মাউন্টেন। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো সহ্যাদ্রি। তো এটা জানার আগে তোমাদেরকে কিছু ফ্যাক্ট জানতে হবে। যেরকম আমরা যদি দক্ষিণ ভারতের ম্যাপটা দেখি, ম্যাপটা ঠিক ট্রায়াঙ্গুলার শেপের হয়। দক্ষিণ ভারতের যে ম্যাপটা সেটা অনেকটা ত্রিভুজাকৃতি হয়, ঠিক এই টাইপের হয়। তো এই যে দক্ষিণ ভারতের ম্যাপটা যখন আমরা দেখব, এটা হচ্ছে ওয়েস্ট সাইড পশ্চিম দিক, এটা হচ্ছে ইস্ট সাইড, এটা হচ্ছে পূর্ব দিক। তো এখানে মহারাষ্ট্র থেকে একটা পাহাড় তামিলনাড়ু অবধি বিস্তৃত আছে, আর এইদিকে উড়িষ্যা থেকে একটা পাহাড় তামিলনাড়ু অবধি বিস্তৃত আছে। তো মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু অবধি যে পাহাড়টা বিস্তৃত আছে সেটাকে আমরা বলি পশ্চিম ঘাট। সেটাকে আমরা কি বলি পশ্চিম ঘাট।
মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু অবধি একটা পাহাড় বিস্তৃত আছে, সেটাকে আমরা বলি পশ্চিম ঘাট, যেহেতু এটা পশ্চিম সাইডে আছে। আর উড়িষ্যা থেকে একটা পাহাড় বিস্তৃত আছে, সেটা কোথায়, তামিলনাড়ু অবধি, সেটাকে আমরা বলি পূর্ব ঘাট, যেহেতু এটা পূর্ব দিকে আছে। আর পশ্চিম ঘাট, এই যে পশ্চিম ঘাট আর এই যে পূর্ব ঘাট দুটো গিয়ে যেখানে মিলিত হয় সেই পাহাড়টাকে আমরা বলি নীলগিরি। এই দুটো পাহাড় গিয়ে যেখানে মিলিত হয় সেটাকে আমরা বলি নীলগিরি। তাহলে এই পাহাড়টা হচ্ছে নীলগিরি পাহাড়। তো এই পশ্চিম ঘাটেরই আর এক নাম হচ্ছে সহ্যাদ্রি। এই যে তোমরা পশ্চিম ঘাট দেখছো, এটারই আর এক নাম কি, সহ্যাদ্রি। তো এই পশ্চিম ঘাট আর এই যে পূর্ব ঘাট যেখানে এসে মিট করছে সেটাকে আমরা বলি নীলগিরি। আর এই নীলগিরিটা আছে এখানে তামিলনাড়ু, কেরালা আর কর্ণাটক, এই তিনটে রাজ্য নিয়ে এই নীলগিরি পর্বতটা আছে। তো এবার কোশ্চিন, পশ্চিম ঘাটের এবার পরীক্ষায় কোশ্চিন আছে যে পশ্চিম ঘাটের আর এক নাম কি, তোমরা কি বলবে, পশ্চিম ঘাটের আরেক নাম হচ্ছে সহ্যাদ্রি। এছাড়াও আরেকটা কোশ্চিন আছে যে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে, আনাইমুদি। যদি জিজ্ঞেস করে পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে, আনাইমুদি, আনাইমুদি। আর যদি বলে এই আনাইমুদির উচ্চতা কত, 2695 মিটার, আনাইমুদি। আর যদি বলে এই আনাইমুদির উচ্চতা কত, 2695 মিটার, 2695 মিটার। তাহলে কি বললাম, যদি বলে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে, পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। আর যদি বলে এই আনাইমুদির উচ্চতা কত, তোমরা কি বলবে, 2695 মিটার। আর এই পশ্চিমঘাট পর্বতেরই আর এক নাম হচ্ছে সহ্যাদ্রি। যদি বলে পশ্চিমঘাট পর্বতের আর এক নাম কি বলবে, সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। আর পশ্চিমঘাট পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ আছে তার উচ্চতা 2695 মিটার। এছাড়াও কোশ্চিন আসে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, যেটাই পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সেটাই দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। যদি বলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে, আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নামও কি বলবে, আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলবে, আনাইমুদি। এছাড়াও পরীক্ষায় কোশ্চিন যদি আসে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে, জিন্দাগড়, জিন্দাগড়। যদি বলে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগড়। এছাড়াও আরেকটা কোশ্চিন জিজ্ঞেস করে যে মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। যদি বলে মহারাষ্ট্র রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে, কালসুবাই, কালসুবাই। যদি বলে মহারাষ্ট্র যে রাজ্যটা আছে সেই রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে, কালসুবাই। আর যদি বলে পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে, সান্দাকফু, সান্দাকফু। যদি বলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বা পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি, সান্দাকফু। যদি বলে মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বা মহারাষ্ট্রের উচ্চতম শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে, কলসুবাই। কলসুবাই হচ্ছে কি মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গের নাম। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে যে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন। যদি বলে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, তোমরা কি বলবে, নরসিংহ বর্মন। যদি বলে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট, শ্রেষ্ঠ বলেছে, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট, যদি পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট বলে তোমরা কি বলবে, নরসিংহ বর্মন। এছাড়াও যদি জিজ্ঞেস করে যে পল্লব বংশের রাজধানী কোথায় ছিল, তোমরা কি বলবে, কাঞ্চিপুর, কাঞ্চিপুরম। যদি বলে পল্লব বংশের রাজধানী কোথায় ছিল, কাঞ্চিপুরম বা কাঞ্চি। যদি বলে পল্লব বংশের রাজধানী কী ছিল, কি বলবে, কাঞ্চিপুরম বা কাঞ্চি। আর যদি বলে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, তোমরা কি বলবে, নরসিংহ বর্মন। এছাড়াও আরেকটা কোশ্চিন আসে যে পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে। যদি বলে পল্লব বংশের প্রতিষ্ঠাতা, যদি বলে পল্লব বংশের প্রতিষ্ঠাতা, পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে, তোমরা কি বলবে, সিংহ বিষ্ণু, সিংহ বিষ্ণু। যদি বলে পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে, তোমরা কি বলবে, সিংহ বিষ্ণু। পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহ বিষ্ণু। যদি জিজ্ঞেস করে পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে, তোমরা কি বলবে, পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহ বিষ্ণু। এছাড়াও এই যে তোমরা পল্লব বংশ দেখছো, এই পল্লবদের টাইমে দুটো মন্দির তৈরি করা ছিল, খুব ইম্পর্টেন্ট মন্দির। যদি বলে সোর মন্দির কোথায় অবস্থিত, যদি বলে সোর মন্দির কোথায় অবস্থিত, তোমরা কি বলবে, মহাবলীপুর, মহাবলীপুর। আর যদি বলে এই সোর মন্দিরটা কে তৈরি করেছিল, তোমরা কি বলবে, পল্লব, পল্লব বংশ। যদি বলে কোন বংশ সোর মন্দির তৈরি করেছিল, পল্লব বংশ। আর যদি বলে এই সোর মন্দিরটা কোথায়, মহাবলীপুর। আর এই মহাবলীপুরটা কোথায়, তামিলনাড়ু। ফার্স্ট কোশ্চিন আসবে যে সোর মন্দির কোথায় অবস্থিত, তোমরা কি বলবে, মহাবলীপুর। আর যদি বলে এই মহাবলীপুরটা কোথায়, তামিলনাড়ু। সেকেন্ড কোশ্চিন আসবে যে সোর মন্দিরটা কোন বংশ বানিয়েছিল, তোমরা কি বলবে, পল্লব বংশ। এছাড়াও আরেকটা মন্দির আছে কাঞ্চি কৈলাসনাথ মন্দির, কাঞ্চি কৈলাসনাথ মন্দির। যদি বলে এই কাঞ্চি কৈলাসনাথ মন্দিরটা কোন বংশ তৈরি করেছিল, পল্লব, কাঞ্চি কৈলাসনাথ মন্দির। যদি বলে এই কাঞ্চি কৈলাসনাথ মন্দিরটা কে তৈরি করেছিল, তোমরা কি বলবে, পল্লব। কাঞ্চি কৈলাসনাথ মন্দিরটা কে তৈরি করেছে, তোমরা কি বলবে, পল্লব। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো, দ্বিতীয় পুলকেশী।
যদি বলে দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিল, তোমরা কি বলবে চালুক্য। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। যদি বলে দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিল, তোমরা কি বলবে চালুক্য বংশের রাজা। আর যদি বলে চালুক্যদের রাজধানী কোথায় ছিল, কি বলবে বাতাপি। বাতাপি বা বাদামি, যা বলবে একই ব্যাপার, বাতাপি বা বাদামি, বাতাপি বা বাদামি। যদি বলে দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিল, তোমরা কি বলবে দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের রাজা ছিল। আর যদি বলে চালুক্যদের রাজধানী কোথায় ছিল, বাতাবি বা বাদামি। যদি বলে চালুক্যদের রাজধানী কোথায় ছিল, বাতাবি বা বাদামিতে চালুক্য বংশের রাজধানী ছিল। এই যে দ্বিতীয় পুলকেশী দেখছো, এই দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনের সাথে যুদ্ধ লড়েছিল, সেখানে সে হর্ষবর্ধনকে পরাস্ত করেছিল। যদি বলে দ্বিতীয় পুলকেশী উত্তর ভারতের কোন রাজার সাথে যুদ্ধ লড়েছিল, তোমরা কি বলবে হর্ষবর্ধন। যদি জিজ্ঞেস করে দ্বিতীয় পুলকেশী, এ তো দক্ষিণ ভারতের রাজা ছিল, যদি বলে দ্বিতীয় পুলকেশী উত্তর ভারতের কোন রাজার সাথে যুদ্ধ লড়েছিল, তোমরা কি বলবে হর্ষবর্ধন। আর সেই যুদ্ধে দ্বিতীয় পুলকেশী কী করেছিল, হর্ষবর্ধনকে হারিয়ে দিয়েছিল। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি হন। তো 1938 সালে কংগ্রেসের যে অধিবেশনটা হয়েছিল সেটা হয়েছিল হরিপুরাতে। আর সেই অধিবেশনের যে সভাপতি হয়েছিলেন সেখানে সুভাষচন্দ্র বোস। সেই অধিবেশনের সভাপতি কী হয়েছিল, সুভাষচন্দ্র বোস। তাহলে যদি বলে 1938 সালে কংগ্রেসের সভা কোথায় হয়েছিল, হরিপুরাতে। সেই সভার সভাপতিত্ব কে করেছে, সুভাষচন্দ্র বোস। এরপরে 1939 সালে কংগ্রেসের যে সভাটা হয়েছিল সেটা হয়েছিল ত্রিপুরীতে। 1939 সালেও কংগ্রেসের যে সভাটা হয়েছিল সেটা কোথায় হয়েছে, ত্রিপুরাতে। সেখানেও সভাপতি কে হয়েছিলেন, সুভাষচন্দ্র বোস। বাট সেখানেও সভাপতি কে হয়েছিল, সুভাষচন্দ্র বোস। তাহলে 1939 সালে কংগ্রেসের সভা কোথায় হয়েছিল, ত্রিপুরীতে। সেখানেও সভাপতিত্ব কে করেছিলেন, সুভাষচন্দ্র বোস। বাট কিছুদিন পর সুভাষচন্দ্র বোস সেই সভার সভাপতিত্ব ত্যাগ করে দিয়েছিলেন। দিয়ে কী করেছিলেন, 1939 সালে নতুন একটা পার্টি তৈরি করেছিলেন, সেটাকে ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক। তাহলে কি বললাম, যদি বলে সুভাষচন্দ্র বোস ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিত্ব কবে করেছিলেন, 1938 সালে। যদি বলে কোন সেশন, হরিপুরা সেশন। তারপর 1939 সালে সুভাষচন্দ্র বোস আবার কংগ্রেসের সেশনে সভাপতিত্ব করেছিলেন 1939 সালে। কোন সেশন, ত্রিপুরী সেশন। সেই সেশনে সভাপতিত্ব করাকালীন তিনি রিজাইন দিয়েছিলেন। দেওয়ার পর 1939 সালে তিনি কি তৈরি করেছিলেন, ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। এবার পরীক্ষায় কোশ্চিন আসে যে 1939 সালে সুভাষচন্দ্র বোস যখন ত্রিপুরী সেশনে সভাপতিত্ব ত্যাগ করেন, তখন সেই ত্রিপুরী সেশনে সভাপতিত্ব কে করেছিল, তোমরা কি বলবে রাজেন্দ্র প্রসাদ। 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব ত্যাগ করে, ত্রিপুরী সেশনে জাতীয় সভাপতিত্ব ত্যাগ করে, তখন তার জায়গায় সভাপতিত্ব কে করেছিলেন, তোমরা কি বলবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এছাড়াও এখানে তোমরা আরেকটা অপশন দেখছো, চৌরি চৌরা। যদি বলে চৌরি চৌরার ঘটনা কবে হয়েছিল, তোমরা কি বলবে 4 ফেব্রুয়ারি 1922। যদি বলে চৌরি চৌরার ঘটনা কবে হয়েছিল, 4 ফেব্রুয়ারি 1922। আর এই চৌরি চৌরা ঘটনার জন্যই গান্ধীজি কী করেছিল, অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করেছিল। যদি বলে অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার কেন করেছিলেন, অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করেছিলেন চৌরি চৌরার ঘটনার জন্য। আর যদি বলে চৌরি চৌরার ঘটনাটা কবে হয়েছিল, তোমরা কি বলবে চৌরি চৌরার ঘটনা হয়েছিল 4 ফেব্রুয়ারি 1922। আর যদি বলে এই চৌরি চৌরাটা কোথায়, তোমরা কি বলবে উত্তরপ্রদেশ। আর যদি বলে এই চৌরি চৌরাটা কোথায়, তোমরা কি বলবে উত্তরপ্রদেশ। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ কী বর্ণের হয়। তো ডাইরেক্টলি মুখস্থ করতে হবে যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ কী কালারের হয়, বেগুনি। যদি বলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ কী কালারের হয়, তোমরা কি বলবে বেগুনি। এছাড়াও কোশ্চেন আসতে পারে যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সংকেত কী, তোমরা কি বলবে KMnO4। যদি জিজ্ঞেস করে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সংকেত বা ফর্মুলা কী, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সংকেত হচ্ছে KMnO4। আর এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ দেখছো, এর কালার হয় বেগুনি। এছাড়াও কোশ্চেন আসে যে ব্লু ভিট্রিয়ালের সংকেত কী, তোমরা কি বলবে CuSO4। যদি বলে ব্লু ভিট্রিয়ালের সংকেত কী, তোমরা কি বলবে CuSO4.5H2, যেটাকে আমরা কি বলি ব্লু ভিট্রিয়াল। যদি বলে ব্লু ভিট্রিয়ালের সংকেত কী, তোমরা কি বলবে CuSO4.5H2। এছাড়াও পরীক্ষায় কোশ্চেন আসে যে অয়েল অফ ভিট্রিয়াল। পরীক্ষায় কোশ্চেন আসে যে অয়েল অফ ভিট্রিয়ালের সংকেত কী, তোমরা কি বলবে H2SO4। এছাড়াও পরীক্ষায় কোশ্চেন আসে যে অয়েল অফ ভিট্রিয়াল। যদি বলে অয়েল অফ ভিট্রিয়ালের সংকেত কী, তোমরা কি বলবে H2SO4। এর আরেক নাম কি, সালফিউরিক অ্যাসিড। H2SO4 এর আরেক নাম কি, সালফিউরিক অ্যাসিড। সেই সালফিউরিক অ্যাসিডকেই আমরা কি, H2SO4 এর আরেক নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর সেই সালফিউরিক অ্যাসিডকেই আমরা কি বলি, অয়েল অফ ভিট্রিয়াল। তাহলে কি বললাম H2SO4, এর আরেক নাম কি সালফিউরিক অ্যাসিড, আর সেই সালফিউরিক অ্যাসিডকেই আমরা কি বলি অয়েল অফ ভিট্রিয়াল। এছাড়াও পরীক্ষায় কোশ্চেন আসে যে মিউরিয়েটিক অ্যাসিড।
মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত কি? মিউরিয়েটিক অ্যাসিড, যদি পরীক্ষায় কোশ্চেন আছে মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত কি, তোমরা কি বলবে? মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl, যেটার আরেক নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই তাহলে যদি জিজ্ঞেস করে HCl এর সংকেত কি, তোমরা কি বলবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি জিজ্ঞেস করে HCl এর সংকেত কি, তোমরা কি বলবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl এর সংকেত। HCl এর আরেক নাম কি? মিউরিয়েটিক অ্যাসিড। যদি বলে HCl এর আরেক নাম কি, তোমরা কি বলবে? মিউরিয়েটিক অ্যাসিড। আর HCl এর আরেক নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এই HClটাই আমাদের পেটের মধ্যে ক্ষরিত হয়। আমাদের পেট যে স্টোম্যাক আছে, স্টোম্যাক, যদি বলে স্টোম্যাকের মধ্যে কোন হচ্ছে অ্যাসিড ক্ষরিত হয়, তোমরা কি বলবে? HCl। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।